এগিয়ে যাবার গল্প শুনতে আমরা সবাই ভীষণ পছন্দ করি, তবে এগিয়ে চলতে গেলে কত রকম প্রতিবন্ধকতা বা কত কিছু নিয়ে আসলে কাজ করতে হয়, কত ধৈর্য, কত সহিষ্ণুতা, কত কিছু নিয়ে আসলে একজন নারীকে সংগ্রাম করে যেতে হয়। সেই গল্পগুলো মাঝে মাঝেই না শোনা থাকে। একজন সফল মানুষের পেছনে যে কত রকম গল্প এবং কত রকম কাঠখড় পোহানো রয়েছে সেগুলো মাঝে মাঝে জানতে চাই, তাতে আসলে সাহস বাড়ে। অনেকে যারা এগিয়ে চলতে যান, পথে একটা কাঁটা দেখে আপনাদের মনে হয় যে না, আর মনে হয় যাওয়া যাবে না, একটা কাঁটার কারণে ভয় পেয়ে পিছিয়ে যান। ব্যবসা 2-4 দিন ভালো যাচ্ছে, আবার খারাপ যাচ্ছে, সেই ভয়ে আবার পিছিয়ে যান। তো সেই পিছিয়ে যাওয়াটা যাতে না হয়, এগিয়ে যাতে আমরা চলতেই পারি, আজ আমরা তেমন একটি বিষয় নিয়ে এসেছি, এগিয়ে চলার গল্প আজকের বিষয়। সবাইকে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের আড্ডায়। আমি অহনা তাসনিম খান আছি আপনাদের সাথে। আমাদের সাথে 3 জন বন্ধু এসেছেন এবং 3 জনই যে যার জায়গায় বেশ ভালো করছেন, সেই কারণেই তারা আজ আমাদের কাছে এসে পৌঁছেছেন। তাদের এগিয়ে চলার গল্পটা শুনবো, চলুন পরিচয় করে দিই তাদের সাথে। শুরুতেই আছে সাফিনা ইয়াসমিন, তিনি গোল্ডেন হাউসের প্রতিষ্ঠাতা। অনেক অনেক স্বাগত জানাই। আসসালামু আলাইকুম, আমার নাম সাফিনা ইয়াসমিন। আমার প্রথম শুরুটা আসলে অত সহজ ছিল না। আমি শুনবো অবশ্যই এসে সেই গল্পটা, আমি আগে পরিচয় করিয়ে দেই। তার পাশেই আছেন জান্নাতুল ফেরদৌস, তিনি চেয়ারম্যান হিসেবে আছেন জি মার্টে। আপু অনেক অনেক স্বাগত জানাই। থ্যাংক ইউ। আমি জান্নাতুল ফেরদৌস খুলনা থেকে এসেছি। নেক্সাস টেলিভিশনকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাদেরকে আসার জন্য, একদমই টেনশন করবেন না কেউ। তার পাশেই আরেকজন আছেন, খুলনা হেসেল থেকে এসেছেন, খুলনা হেসেলের প্রতিষ্ঠাতা। হেসেল শুনলেই আমার বেশ ভালো লাগে। শামিমা শুভ এসেছেন, অনেক অনেক স্বাগত জানাই। আসসালামু আলাইকুম, আমি শামিমা শুভ। সবার প্রথমে আমি লেডিস ক্লাবকে ধন্যবাদ জানাবো আমাকে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম করে দেওয়ার জন্য। আর আমরা চন্দ্রবিন্দুকেও ধন্যবাদ জানাতে চাচ্ছি এবং ডালি আপু আর ফাইমা আপুকেও ধন্যবাদ জানাতে চাচ্ছি যে এত সুন্দর একটা চমৎকার চমৎকার। এত মানুষকে ধন্যবাদ জানিয়ে দিলাম, শুরু থেকেই সবাই খুশি হয়ে গেছি, তাই না? মানে একটা জার্নিতে এগিয়ে চলতে গেলে দেখা যায় যে অনেকেই আমাদের পেছনে থাকে, সেই মানুষগুলোকে মনে রেখে সামনের দিকে এগিয়ে যাওয়া আরও সহজ। এবং নারীরা যখন নারীদের সময় অসময়ে পাশে থাকেন, তখন কিন্তু অনেক বড় একটা কমিউনিটি তৈরি হয় এবং সেই কমিউনিটিরই একটি প্রমাণস্বরূপ আমাদের জুমের আড্ডা। আমাদের জুমের আড্ডায় দেশের নানান প্রান্ত থেকে এবং পৃথিবীর নানান প্রান্ত থেকে অনেক বন্ধুরা এসে যুক্ত হয়ে যান। আমাদের স্ক্রিনে দেওয়া থাকে জুমের আইডি এবং পাসওয়ার্ড, যেটা ফলো করে আপনারা আমাদের কাছে আসবেন, আড্ডা দেবেন, নিজেদের এগিয়ে চলার গল্পটা বলবেন। সেই সময় বাধা ছিল, বিপত্তি ছিল, কিন্তু এগিয়ে চলার কিছু সুন্দর মুহূর্তও ছিল, সব কিছু জানতে চাই। আমি একটু যদি আবার জান্নাতুল আপুর কাছে চলে আসি, একটু মাঝখান থেকে শুরু করি আজকে। জি মার্টের শুরুটা জানতে চাই আপু, জি মার্টের প্রতিষ্ঠা কিভাবে হলো? শুরুটা ছিল 2020 সালে, যখন করোনা হয়, তখন ঘরের ভিতরে বসে থেকে অনেক বোরিং লাগতো আমার। আচ্ছা, তখন ছেলে ইন্টার পাস করে, মানে ইন্টার পড়াশোনা করতেছিল, তখন আমার এমনি অনেক আগের থেকেই ইচ্ছা ছিল আমি কিছু করব। মানে ছেলে বড় হয়ে গেছে, এখন আর তেমন কাজও নেই। সেই সময় আমি অনলাইন বিজনেসটা শুরু করি, একটা পেজ খুলি। ওইখান থেকে আমি আসলে 6 মাস, মিনিমাম 6 মাস আমি অপেক্ষা করছি এই বিজনেসটা দাঁড়ানোর জন্য। কিন্তু আসলে যখন সফলতা আসে না, তখন পিছিয়ে আসার ইচ্ছাটা থাকে। কিন্তু না, আমার ইচ্ছা ছিল যে না, আমি এখান থেকে দুর্বল ভাবলে হবে না, এটার থেকে আমার অনেক কিছু আগাতে হবে, মানে আমার মনের ইচ্ছাটা যাতে পূরণ হয়, এই জন্য আমি এটা নিয়ে আগাতে থাকি আমার পেজটার থেকে। তখন আস্তে আস্তে যখন আমার অর্ডার আসে, তখন আমার কাছে মনে হচ্ছে যে না, আমি সর্বপ্রথম আমার মনে আছে আমি 230 টাকার অর্ডার পেয়েছিলাম। আচ্ছা, আমি খুব খুশি হয়েছিলাম যে না, একটা তো এসছে। হ্যাঁ, এইভাবেই আমি মোট কথা 1 বছরের ভিতরে রানিং হয়ে যায়। বাহ, তাহলে ওই ধৈর্য ধরে প্রথম 1 বছরটাকে রানিং করতে পারার যে একটা ব্যাপার, সেটা আসলে মনের ভিতর খুব শক্তি নিয়ে করতে হয়। জি মার্টে কি কি পাওয়া যায় আপু? জি মার্টে শাড়ি, 3 পিস, জুয়েলারি, আমার নিজের হাতে জুয়েলারি বানাই, নিজে ব্লক বাটিক এগুলো করি। আর জিপসামের হোয়াইট সিমেন্টের প্রোডাক্টস আমি তৈরি করি নিজ হাতে। আচ্ছা আচ্ছা, জিপসামের যে হোয়াইট সিমেন্ট, সেটা ইদানিং খুব পপুলার হয়েছে এই কারণে, কারণ সিরামিকের থেকেও ওটা আপনি কম টাকার মধ্যে বানাতে পারেন এবং মানুষের কাছে অ্যাফোর্ডেবল আছে। হ্যাঁ, 20 টাকা থেকে শুরু করে আমি 150 টাকার ভিতরে সেল করি এবং দেখতে সুন্দর লাগে, কারণ খুবই ফ্যান্সি লাগে, দেখে মনে হয় যে অনেক দামি জিনিস বানাচ্ছেন, কিন্তু জিপসাম খুবই অ্যাফোর্ডেবল। আমি ইদানিং দেখেছি যে জিপসাম নিয়ে অনেকে কাজ করছেন, খুবই চমৎকার আইডিয়া। আমি একটু সাফিনা ইয়াসমিনের কাছে আসতে চাই, গোল্ডেন হাউস নিয়ে শুনতে চাই। গোল্ডেন হাউস কবে শুরু হলো, কেন শুরু হলো?
আমার জার্নিটাও করোনা থেকেই ছিল, মানে প্রথমে ঘরে বসে থাকা, কি করব, পরে ভাবলাম একটা ফেসবুক পেজ খুলি। তখন টুকটাক মানে আস্তে আস্তে, মানে আমার প্রথম থেকে ছিল ব্লগ বাটিকের উপরে, মানে বুটিক্স আইটেম যেগুলা লেডিস, তারপরে বাচ্চাদের যে কালেকশনগুলো আছে, তো সেখান থেকে শুরু করলাম। আস্তে আস্তে ছবি, নিজের ছবি দিলাম, পোস্ট করলাম। তখন দেখলাম আস্তে আস্তে মানে কাস্টমারদের রিভিউ আসতেছে, তারা হচ্ছে রেসপন্স করতেছে, তারপরে নক করতেছে পেজে। তখন থেকেই ভালো লাগা শুরু করলো যে না, এটা থেকে আরও কিছু করা যায়, আরেকটু বাড়ানো যায়, আরেকটু এরকম করে করতে মানে চেষ্টা করতে মানে আল্লাহর রহমতে এখন অনেকটা, মানে কয়দিন হলো, মানে কয় বছর হয়ে গেল? 2019 থেকে শুরু করা, কোভিডের সময় করতেছি। ঘরে বসে মনে করেন বাটিকের কাজগুলো, ব্লকের কাজগুলো, হ্যান্ড স্টিচ, হ্যান্ড প্রিন্ট যেগুলা করি, ওগুলা মানে নিজে খুবই ভালো লাগে করতে। আচ্ছা, নিজেরই কি করা শুরু হয়েছে, মানে নিজের হাতের কাজ দিয়ে কি শুরুতে কাজ হয়েছে? আমার নিজের হাত দিয়ে প্রথমে শুরু করা, মানে ড্রেস থেকে, মানে প্রতিটা ঈদে মানে ড্রেসগুলো নিজের হাত থেকে, মানে ডিজাইন করে নিজের হাত থেকে সবকিছু। আপনি কোন এলাকা বেস? ঢাকায় কাজ নাকি দূরে কোথাও? এখন অল ওভার ঢাকাও করতেছি, মানে ফার্স্টে তো আমি খুলনায় থাকি। আচ্ছা, মানে খুলনা থেকে শুরু হয়েছে জিনিসটা। খুলনা হচ্ছে 7 রাস্তা রয়্যালের মোড়, আমাদের ওখানে আমার বাসা। তো ওখান থেকে আর কি আস্তে আস্তে মানে শুরু করলাম নিজ থেকে, নিজের ড্রেসগুলা, প্লাস আত্মীয় স্বজন, ফ্রেন্ড সার্কেল, বোনদের ড্রেস। তো সবাই দেখলাম যে বলে যে তোমার ড্রেসগুলো খুবই সুন্দর হয়, তুমি আমাকে একটু করে দিও। তো ওইভাবেই আর কি শুরু করা। চমৎকার। এবার একটু শামীমা শুভ আপুর কাছে আসব। খুলনা হেসেল থেকেই বুঝতে পারছি যে খুলনার মানুষ তো আপনি, তাই না? তাহলে আমি বলবো যে আমাদের অধিকার, আমি চুয়াডাঙ্গার মেয়ে, আমি চুয়াডাঙ্গায় থাকি না কিংবা জন্ম না, তারপর আমার বাবা মা সেখানে ছিলেন। তো আমার কাছে খুলনা নিজের মনে হয়, আমার ফুপির বাসা খুলনাতে। তো সেই জন্য খুলনা আমার কাছে খুব চেনা একটা জায়গা। শামীমা আপুর কাছে এসে জানতে চাই যে খুলনা হেসেল কিভাবে শুরু হলো এবং কি রান্না দিয়ে শুরু হলো? খুলনা হেসেল প্রথম শুরু হয় আমার কোভিডের টাইমে শুরু হয়। ওই সময় মোমো থেকে আমার ফার্স্ট স্টার্টিংটা শুরু হয়। কোভিডের সময় আমিও জীবনে প্রথম মোমো বানানো শিখেছি। হ্যাঁ, ওখান থেকে মোমোটা মূলত আমার বোনদের সবাই, আমরা ওই সময়টা তো অনেক বোরিং একটা টাইম যেত, তখন হচ্ছে নিজেরাই রান্না বাড়া করে এটা ওইটা বানানো। তো ওই খাওয়ানোর পর থেকে আমার বোনরা খুব ভালো একটা অ্যাপ্রিসিয়েট করলো যে না আপু, তোমার, আমার ছোট বোন যারা আছে, যে অনেক সুন্দর হয়, তুমি কিন্তু এটাই সেল করতে পারো। তো তখন থেকে আমার জার্নিটা শুরু। আমি হচ্ছে আমরা নিজেরাই খাওয়ার জন্য সুন্দর করে ডিসপ্লে করে, মানে ছবি তুলে হচ্ছে একটা পেজ খুলে দেন হচ্ছে পোস্ট করি। পোস্ট করার পরে মোটামুটি একটা ভালো একটা মানে সাড়া পাচ্ছিলাম। তখন হচ্ছে কিছু করাতে, তো মোটামুটি ওইটা প্রথমে শখ ছিল, বাট এখন ওইটা হচ্ছে আমার বেস্ট সেলিং আইটেম হয়ে গেছে। হ্যাঁ, মানে সেই মোমোর পরে আর কি যুক্ত হলো? মোমোর পরে আমার বিরিয়ানি, খিচুড়ি, এই তিনটা, মোমো, বিরিয়ানি, খিচুড়ি, এই তিনটা হচ্ছে আমার পেজের সিগনেচার আইটেম। তারপরেও হচ্ছে আমার মানে সময়ের উপরে দেখা যায়, শীতের সময় থাকছে হাঁসের মাংস, ছিটা রুটি। হাঁসের মাংসের ভিতর কি চুই দেয়া হয় না? হ্যাঁ, চুই ঝাল, রসুন, যেটা খুলনার আমাদের বড় একটা রসুন, এভাবে আস্ত রসুন দেয়া হয়। তারপরে আছে ফাস্টফুড আইটেমও কিছু আছে, বার্গার আছে, স্যান্ডউইচ, তারপরে শর্মা। আমার জানা মতে খুলনার সব মানুষই রান্না করতে পছন্দ করে, এবার আবার খুলনার মানুষের হাতের রান্নাও মজা। তো সেই ক্ষেত্রে আপনার কাছে অর্ডার এখন কেমন আসে, যেহেতু আশেপাশে সবাই তো রাঁধুনি অলমোস্ট? না, আলহামদুলিল্লাহ আমি খুব ভালো সাড়া পেয়েছি, অনেক ভালো। হ্যাঁ, কারণ কি জানেন, আমার কাছে কি মনে হয় যে, আমার মনে হয় যে মোমো আসলে বানানোটা খুব ঝামেলার কাজ। খুলনার ভিতরে আমাদের হচ্ছে, আমি দেখা যায় কি ট্রাই করি সবারটা, বাট আমার কাস্টমার রিভিউ আলহামদুলিল্লাহ বেস্ট মোমো। বেস্ট। তাহলে তো আমার মনে হচ্ছে খুলনায় গিয়ে হলো মোমো খেতে হবে অবশ্যই। খুলনা হেসেলে যেতে হবে। এবং খুলনা আমার কেন যাওয়া হয়, আমি কিছুদিন আগেও খুলনা গিয়েছি। আমি যদি সুন্দরবনে বেড়াতে যাই, আমার খুলনা শহর একবার যেতে ইচ্ছে করে, যাওয়া হয়ই, কারণ আমার খুলনা শহর খুব পছন্দ, খুব ভালো লাগে আমার আপনাদের শহর। আমি জানতে চাই জান্নাতুল আপু কোন এলাকার? আমি খুলনা। ও, তাহলে তো তিনজনই খুলনার। তাহলে কুষ্টিয়ার মেয়ে। তাহলে তো আপনি আমার দলের মানুষ। কুষ্টিয়া, চুয়াডাঙ্গা তো আগে কুষ্টিয়ার মধ্যেই ছিল। হ্যাঁ হ্যাঁ, একদম কুষ্টিয়ার মেয়ে। আর খুলনাতে আমার শ্বশুর বাড়ি, আমার ছেলে খুলনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, তো ওই সূত্রে বিজনেসটাও দাঁড়াই গেছে।
এই জন্য আমার খুলনাতে। এই জন্য আমি কথা শুনে ভাবছি কেন আমার আপনাকে চেনা চেনা লাগছে। কারণ হলো যেটা হয় যে আমাদের কুষ্টিয়ার এক ধরনের ভাষা, চুয়াডাঙ্গার এক ধরনের ভাষা, মানে যদিও খুব কাছাকাছি, খুলনার ভাষা এগুলো কিন্তু খুবই কাছাকাছি। শুধু আমরা যারা আছি তারাই আইডেন্টিফাই করতে পারবো যে উনি কুষ্টিয়ার, উনি খুলনার, এরকম এটা আমরা শুনে বুঝতে পারি। কিন্তু সবার টান আছে, একটা আলাদা রকমের টান আছে, সেই টানটা আবার আমার কাছে খুব মিষ্টি লাগে, সুন্দর লাগে। তো এসে আবার একটু সাফিন আপুর কাছে আসতে চাই। প্রতিবন্ধকতা দিয়ে শুরু হয়েছিল, আমি এটাই বললাম যে খুব সহজ জার্নি ছিল না, তাহলে সব থেকে বেশি বাধার কারণ কি ছিল? বাধার কারণটা ছিল ফ্যামিলিগতভাবে তারা চাচ্ছিল না যে একটা মেয়ে কেন হচ্ছে বাইরে বিজনেস করবে, কারণ খুব বাইরে যেতে হয়, কাপড় চোপড় কালেক্ট করতে হয়, এটা একটু খাটনিরও কাজ। থেকে ব্লক বাটিকে যে রং টং কেনা আছে, তারপরে বিভিন্ন আদার্স মানে যেসব সরঞ্জাম লাগে সবকিছু আর কি কালেক্ট করে 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 করতে হয় আর কি। তো প্রচুর সময় দিতে হয়, তো বাড়ির আসলে সবাই মানতেও চাইবেন না, কিন্তু এরকম এগিয়ে চলার পথে কিন্তু বাধা বিপত্তি ঠিক না, অনেক সময় প্রোটেক্টিভনেস থেকে বা বাবা মা দেখা যায় যে সন্তানকে একটু বেশি চিন্তা করেন, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে হয় যে এগিয়ে চলতে খানিকটা বাধা আসে, তারপরে উতরে আমরা এগিয়ে চলি। সেই বিষয়ের গল্পগুলো শুনবো একটা ছোট্ট বিরতির পর। বিরতির পরে সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে নিচ্ছি নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের আড্ডায়। আমাদের সাথে 3 জন বন্ধু তো আছেই, তবে আপনি যদি আমাকে চিনে থাকেন, আমাকে জেনে থাকেন আর লেডিস ক্লাব সম্পর্কে জেনে থাকেন, 3 জন দিয়ে আসলে আমাদের মন ভরে না। আমরা চাই যে গোটা বাংলাদেশ এবং গোটা পৃথিবীর সকল নারী বন্ধুরা আমাদের সাথে এসে যুক্ত হবেন, গল্প করবেন, আর সেই কারণেই জুমের আইডি এবং পাসওয়ার্ডটা আমরা স্ক্রিনে দিয়ে দিয়েছি, সেটা দেখে আপনারা চলে আসবেন, এসে আমাদের সাথে কথা বলবেন। এবং আমরা না আজকে কি নিয়ে কথা বলছি আপনি জানেন? এগিয়ে চলার গল্প। এবং আমি জানি যে একটা মানুষ কোনো একটা নির্দিষ্ট স্থানে পৌঁছাতে গেলে নানান রকম কণ্টকাকীর্ণ পথ ধরে তাকে এগোতে হয়, এবং সেই গল্পটা বলবার একটা জায়গা পেলে মনও কিন্তু হালকা হয়। তাই আর দেরি না করে দ্রুত তার সাথে চলে আসবেন। আমরা সাফিনার সাথে কথা বলছিলাম, এখন আমরা জান্নাতুল ফেরদৌস আপুর কাছে এসে জানতে চাবো যে আপু, জিমার্ট শুরু করার সময় কোনো প্রতিবন্ধকতা কি পেয়েছিলেন নাকি সব সাপোর্ট? সবচেয়ে প্রতিবন্ধকতা ছিল লাইভ করা নিয়ে। লাইভ করলে অনেকে বাজে মন্তব্য করত। তাই কি লাইভ করা নিয়ে বাজে মন্তব্য? বা বাজে মন্তব্য করত, নিজের পরিবার থেকে নিজের সব আপন মানুষই আসলে বেশি বলে। মানে সেই জিনিসটা এখন মানে তখনও প্রতিষ্ঠিত হয়নি যে লাইভে আসাটা খুব। সেই আগে আমি 1 বছর লাইভ করা বাদ দিয়ে দিলাম, যে সবাই এত ডিস্টার্ব করছে এই বিষয়টা নিয়ে। শুধু আশপাশে 1 বছর আমি এত পরিমাণ সাড়া পাইছি, আমি মাসে মিনিমাম 30 থেকে 35 হাজার টাকা বাসায় সেল করতাম। আর এই চলতি 24 সাল থেকে আমি সবার আগে ধন্যবাদ জানাই চন্দ্রবিন্দু উদ্যোক্তা প্ল্যাটফর্ম থেকে সুলতানা ডালি আপুকে। উনি আমাদেরকে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দিছে যে ওখান থেকে আমরা অনেক 2 বছরে আমাদের এই 3 বছরের যে ধাক্কাটা, এটা আমরা 1 বছরে উঠাই ফেলছি। অনেক ভালো একটা প্ল্যাটফর্ম পাইছে, এখান থেকে আমরা অনেক কিছু শিখছি, অনেক কিছু জানছি। এটার জন্য মানে আমি খুব তাদের কাছে কৃতজ্ঞ। আমার কাছে এই বিষয়টা চমৎকার লাগে যে কোভিডের সময়টা যেহেতু আমাদের বাংলাদেশের জন্য আমি বলবো যে এই অভিশাপটা অনেকটা আশীর্বাদ হিসেবে আমাদের জীবনে এসেছে, কারণ তার আগ পর্যন্ত মেয়েরা কখনো ভাবেনি যে আমি ঘরে বসে আছি, আমি কি করব। কোভিডের সময় অনেক উদ্যোক্তা আসাতে একজন আরেকজনকে দেখে সাহস পেয়েছে এবং মনে হয়েছে না ও করছে, আমিও মনে হয় পারবো, এবং সবাই সবাইকে হেল্পও করেছে। হ্যাঁ, হেল্প করছে। আর আসল কথা কি, আমরা যখন বিয়ে হয় তখন তো বয়স অনেক অল্প ছিল, 15-16 বছরে ছেলে হয়ে গেছে, ইন্টার পরীক্ষা দিয়েছে। এখন এই বয়সে এসে বেটার বউ এই করবে, মেয়ে এই করবে, এটা সাপোর্টের আসলে কেউ মানে নেই। কিন্তু এটা আমার কথা যে নিজের পেটে ভাত না থাকলে কেউ কখনো ভাত আমাকে খাওয়াই দেবে না, এটা ভেবে আমি আগাইছি, কারোর কথা না ভেবে আমি নিজের মতো করে নিজে চলছি। এটা আসলে এখনকার সময়ে দেখে আমরা বুঝি যে প্রত্যেকটা নারীরই আসলে নিজের কিছু টাকা থাকা উচিত, এবং নিজের একটু কিছু ব্যালেন্স থাকলে কেন যেন নারীর আত্মসম্মান বোধটাও খানিকটা পরিবর্তিত হয়। তবে আমি ওই বিষয়টাকেও ডিসকারেজ করি, যারা কিনা নিজে আর্ন করেন বলে তারা পরিবারকেও ছেড়ে দেওয়াটা প্রেফার করেন, এই জিনিসটাকে আবার আমি খুব শক্তভাবে প্রমোট করি না। তবে আমি বলি যে ব্যাকবোন হিসেবে নারীর অবশ্যই কিছু নিজস্ব টাকা থাকা উচিত। থাকা উচিত, কিন্তু আমি আবার ঘরোয়াভাবে সুই সুতার কাজ, পুঁথির কাজ, কুশি কাটার কাজ, এগুলো নিজে নিজে যখন করে সবাইকে গিফট দিতাম, তখন থেকে আমার এটাই হয়েছে যে এটা যদি বিজনেস হিসেবে নেওয়া যায় তাহলে আমি আরো ভালো সাড়া পাবো।
এবং আমি কিন্তু জানি যে এখন কিন্তু অনেক বড় সড় ব্র্যান্ড যারা আছে তারা কুষ্টিয়াতে, চুয়াডাঙ্গায় বা সিলেটের প্রত্যন্ত গ্রামের দিকে ওনারা কিন্তু লোকবল নিয়ে একসাথে কাজগুলো করিয়ে নিচ্ছেন, কারণ ওই দিককার মানুষের হাতের যে কাজ সেটা কিন্তু ঢাকায় এসে বা বাইরের দেশে অনেক দামে সেল হয়। এই কাজগুলো কিন্তু আমাদেরই ট্যালেন্ট। আমাদের কুষ্টিয়া চুয়াডাঙ্গা থেকে আমি নিজেই কাজ করাই, হাতের কাজগুলো অনেক কুশি কাটার আমি নিজেও ট্রেনিং দিয়ে মানুষকে ওটা এখন কুষ্টিয়ার থেকে করাই, আমি বাসায়তে সেল করি। আমার অনলাইন প্ল্যাটফর্মটা তো আছে, বিভিন্ন জায়গায় সেল করি, বিভিন্ন দোকানে। আর এই জিপসামটা তো এই কিছুদিন 6 মাস হলো রানিং হয়েছে, এটাতে আমি খুব ভালো সাড়া পাইছি। জিপসাম প্রোডাক্টটা ওই 8-10 মাস ধরেই লঞ্চ হয়েছে এবং এই প্রোডাক্টটা নিয়ে কাজ করাটা একটু সেনসিটিভ হলো, এখন শিখে নিলে খুব ইন্টারেস্টিং হচ্ছে। আমি একটু আসি শামিমা শুভ আপুর কাছে, তার কাছে এসে জানতে চাই যে যখন রান্নাবান্না নিয়ে কাজ হবে, অনলাইনে খাবার বেচবেন, এই কথাটা নিয়ে কি বাড়িতে অসুবিধা হয়েছে? কারণ আমি জানি যে আমাদের দেশে এখনো এই ভাবনাটা আছে। নেগেটিভলি বলবো না, কারণ আমাদের বাবা মা যখন নিষেধও করে তারা ওই আশেপাশের মানুষের কথাই ভাবেন, তখন নিষেধ করেন। তা আপনার জার্নিটা শুনে। ওটা ছিল আমার ক্ষেত্রেও, কোনোটাই আলাদা ছিল না, ওরকম বাধা ছিল ফ্যামিলি থেকে, ফ্যামিলি চেতনা যে আমি হচ্ছে বাইরে কাজ করি, ওই বাধাটা আমারও ছিল। এটা আমাদের সামাজিক দৃষ্টিকোণ থেকে আপু বলা যায়, কারণ দেখা যায় কি যে অনেকে হয়তো নিজের গা বাঁচিয়ে চলতে পারে বা বাইরে একটা পরিস্থিতি হলে তিনি হয়তো এটাকে কভার করতে পারবেন, কিন্তু আমাদের বাবা মার কাছে বা আমাদের পরিবারের সব মানুষের কাছে আমরা এখনো সেই ছোট্ট মেয়েটাই আছি যে কিনা বাইরের দেশে চলতে পারবে কিনা, বাইরে কেউ কিছু বলে বসলে আমরা সেটাকে হ্যান্ডেল করতে পারবো কিনা। ওনারা হয়তো সেই ভয়টা থেকেই আমাদেরকে একটু আগলে রাখতে চায়। আগলে রাখার জন্যই আসলে এই প্রতিবন্ধকতা, তারপরে দেখা যায় পারিপার্শ্বিক যে ইয়েগুলো আসে আমাদের সমাজ আর কি, যেটাকে ভালো লাগে না যে আমার মেয়েকে নিয়ে কেউ এই ধরনের কথা বলছে, ওই ভাবনা থেকে দেখা যায় যে না করে, দেখা যায় বাধাটা আসে। কিন্তু তারপরে এত কিছুর পরে আসলে কাজ কিভাবে চললো সেটা শুনে। তারপরে হচ্ছে আমার ফেসবুক থেকে আপনার লুকিয়ে লুকিয়ে কি খাবার বানানো হতো সেটা জানতে চাই। লুকিয়ে লুকিয়ে খাবার বানানো হতো, বিশেষ করে আমার বাবা যখন বাসায় আসতো তো সে এটা জানতো না, সাপোর্ট একদমই সাপোর্ট করতো না যে আমি খাবার সেল করব, হ্যাঁ একদমই সাপোর্ট করতো না। আমার আব্বু যখন আসতো তখন কি করতাম, সব জিনিস লুকায় ফেলতাম, মানে বুঝতেই দিতাম না। এমন হয়েছে আমাদের হচ্ছে নিজে যখন না থাকতো বাসায় তখন আমি নিজে যে ডেলিভারি দিয়ে, এখন তো জানে না হলে কিন্তু জেনে যাচ্ছে এখন। হ্যাঁ এখন জানি, এখন মোটামুটি সবাই জানে আলহামদুলিল্লাহ। আমি এখন, আমার হাজবেন্ড আমাকে খুবই সাপোর্ট করে, প্লাস আমার বোনরাও আমাকে খুব মোটিভেট করে কাজের জন্য যে না আপু তুমি পারবে, আগায় যাও। প্লাস আমি তার সাথে সাথে ধন্যবাদ জানাবো আমাদের খুলনা নারী উদ্যোক্তা আপনার চন্দ্রবিন্দুকে, উনারা আমাদেরকে সুন্দর একটা প্ল্যাটফর্ম যেটা খুলনা বেসড, তাই তো? খুলনা বেসড, তো ওনারা আমাদেরকে প্ল্যাটফর্ম দিছে। ওখানে দেখা যায় কি আমাদের ইভেন্টগুলো যে হয় ওখানেও আমাদের কিছুটা, ওখানে আমরা করতে পারতেছি, আমাদের খাবারগুলো ডিসপ্লে করতে পারতেছি। আর সবচেয়ে বড় কথা কি এখনকার সময় হোমমেড ফুডটা কিন্তু সবাই খুব পছন্দ করে। আসলেই তাই, আমি নিজেও দেখা যায় যে কি আমি রেস্টুরেন্ট থেকে অর্ডার না করে আমি একটা অথেন্টিক হোমমেড পেজ খুঁজে বের করি এবং ওনার কাছ থেকে অর্ডার করি। খুব মানুষের খুবই ভালো লাগে, এজন্য হোমমেড ফুডের চাহিদাটা এখন বর্তমানে খুব। কিন্তু অনেকে বলেন কি হোমমেড ফুডের নাকি তুলনামূলক বাইরের দোকানের থেকে দাম বেশি, সেই বিষয়টা নিয়ে আপনার জাস্টিফিকেশন কি? বিষয়টা আপু আসলে অবশ্যই একটু দাম বেশি হয়, কারণ আমরা যে হাইজিনটা মেইনটেইন করি রেস্টুরেন্টে কিন্তু ওই হাইজিনটা মেইনটেইন করা হয় না। প্লাস রেস্টুরেন্টে বাল্কে প্রোডাক্ট কেনা হয়, আপনি একদিনে অতগুলো প্রোডাক্ট কেনেন না। আমরা অতগুলো, আমাদেরটা প্রতিদিন একদম ইনস্ট্যান্ট করে দিচ্ছি আমরা, বাট রেস্টুরেন্টে কিন্তু ওরা অনেক মানে ওরকম খাবার সবকিছুই এই জন্য দেখা যায় কি আমাদের কস্টটা বেশি পড়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের একটু বেশি হয় রেস্টুরেন্টের তুলনায়, আমাদের খাবারটা একটু মানে মানের দিক থেকেও হচ্ছে ভালো হয়, হ্যাঁ মানও ভালো হয়। আচ্ছা বাহ, চমৎকার। এবং অনেকেই আছেন যারা আসলে এটা নিয়ে ভাবেন যে হোমমেড যদি আমার এত দাম দিয়ে কিনতে হয় তাহলে আমি রেস্টুরেন্ট থেকে খেলেই ভালো, কিন্তু আপনি রেস্টুরেন্টে এটা এনশিওর করতে পারবেন না যে রেস্টুরেন্টে MGH ইউজ হচ্ছে কিনা বা MSG যে টেস্টিং সল্ট আছে সেটা ইউজ হচ্ছে কিনা। এটা কিন্তু পরিমাণের এদিক ওদিক হলেই কিন্তু হার্টের অসুবিধা হয়। এবং বেশ কিছু মশলা আছে যেগুলো আসলে আমরা ঘরোয়া খাবারে ব্যবহার করি না, কিন্তু রেস্টুরেন্টে স্বাদ বাড়ানোর জন্য সেটা ব্যবহৃত হয়।
তো সেই জিনিসগুলো আছেই অবশ্যই। আমি একটু গোল্ডেন হাউসের প্রোডাক্ট রেঞ্জ নিয়ে শুনতে চাই যে কি কি ধরনের প্রোডাক্ট সেখানে আনা এবং অন্য নারীদেরকেও সেখানে কর্মসংস্থান দিতে হয়েছে কিনা। জি, তা তো অবশ্যই। মানে ফার্স্টে যখন আমি নিজেই করতাম, পরে আস্তে আস্তে ভাবলাম যে না, আমার তো একা দ্বারা সমান না, যেহেতু আমার অর্ডার আসছে প্রচুর, তাই তো? হ্যাঁ, তখন তো আমার কাস্টমারকে দিতে হবে, একদম ঠিক টাইমেই দিতে হবে, যেহেতু তাদের চাহিদা আছে অনেক। তো ফার্স্টে শুরু করলাম কিছু কিছু, মানে আশেপাশে যারা আছে করতে ইচ্ছুক তাদেরকে দিয়ে টুকটাক করে, মানে আমি নিজের থেকেই মানে ট্রেনিং দিয়ে মানে ওইভাবে না, তারা যে ফ্যাশন ডিজাইনিংয়ে কোর্স করছে বা কোনো কিছু করছে তারা কিছুই কিন্তু জানে না। তারপর তাদেরকে বলে দেখিয়ে আস্তে আস্তে সব কিছু শুরু করলাম। পরে দেখলাম যে আস্তে আস্তে সবাই মানে ইন্টারেস্ট করতেছে। তো অল্প রেঞ্জের মধ্যে ফার্স্টে শুরু করছিলাম, তো আস্তে আস্তে মাশাআল্লাহ এখন অনেকই আর কি অর্ডার আসতেছে। এটাও বেশ ভালো হয়েছে। আমি জানি যে আপনারাও জানেন যে জান্নাতুল আপুর সাথে শেয়ার করি জিনিসটা, যে এরকম একটা সময় হয়েছে যে খুলনায় যেমন চুই পাওয়া যায় খুব ভালো, হ্যাঁ, তো আগে ঢাকায় এই জিনিসটা খুঁজেই পাওয়া যেত না। আবার সিলেট থেকে মানুষ সাতকরা আনতে পারে এখন। আবার এক একটা এলাকার এক একটা জিনিস, যেমন কুষ্টিয়াতে যেটা হয় বড়ি বানানো হয়, তাই না? তো ওই বড়ি কিন্তু ঢাকায় কোথাও বানানো হয় না। তো এটা হলো খুলনার ওদিকে বানানো হয়, কুষ্টিয়া চুয়াডাঙ্গার ওদিকে বানানো হয়। এখন যেটা হয়েছে যে এই যে অনলাইন প্ল্যাটফর্মগুলোর কারণে আমরা কিন্তু চাইলেই যে কোনো এলাকা থেকে খাবারটা পাচ্ছি এবং ফ্রেশ পাচ্ছি। এটা চমৎকার। আমাদের সাথে জুমে অনেক বন্ধুরা যুক্ত হয়েছেন। রাশিদা আপাকে মানে একটু বেশি করে এক্সাজারেট করে বলতে চাই, সেটা হলো রাশিদা আপাকে 1 বছর পরে বা 2 বছর পরে বা 2000 বছর পরে দেখছি এমন মনে হচ্ছে। স্বপ্না আপাকেও ঠিক অত সময়, মানে 1 কোটি বছর তোমায় দেখি না, ওই রকম একটা বিষয় হয়ে গেছে। বুদ্ধদেব গুহর কবিতা মনে পড়ছে। তারপরে আবার আমাদের মিষ্টি আপু আছেন, ওই কোনায় যিনি আছেন তার নামটা আমি দেখতে পাচ্ছি না। আমার সাথে নাজমা আপু, ওনার নাম নাজমা আপু আছেন আমার সাথে। রাশিদা আপার সাথে শুরু করি। হ্যাঁ রাশিদা আপু, আপনার কাছে এসে জানতে চাই যে আপনিও তো মানে প্রবাসে বসে ওখানেও একটা বিজনেস ফর্ম করার চেষ্টা করেছেন এবং দেখা যায় যে অনেক নারী উদ্যোক্তার সাথে আপনি কথা বলে সোর্স করার চেষ্টা করেছেন। তো এই জার্নিটাও তো সহজ না, আবার ওদিকে কিন্তু প্রোডাক্ট নিয়ে যাওয়া আনা নেওয়ার বিষয়টাও কঠিন। তো এই বিষয়টা আসলে আপনি কেমন এনজয় করেন এখন? আসসালামু আলাইকুম সবাইকে, কানাডা থেকে বৃষ্টি স্নাত শুভ্র শীতল শুভেচ্ছা। আমাদের এখানে হালকা হালকা ঠান্ডা পড়ে গিয়েছে। তো আগে বলুন সবাই কেমন আছেন? খুব ভালো আছি। এবং আপনার এই যে হালকা হালকা বৃষ্টির মধ্যে রোদ হচ্ছে, পানি হচ্ছে, শিয়াল মামার বিয়ে হচ্ছে, তার উপর আবার ঠান্ডা পড়ে গেছে, মানে চমৎকার একটা আবহাওয়া ওখানে। তো সেটা দেখে আমরাও খুশি। আসলেই তো সবাই কেমন আছেন? সবাইকে স্টুডিওতে যারা আসছেন সবাইকে অভিনন্দন। আছেন কেমন সেটা বলেন। অনেক খুব ভালো, খুব ভালো আপু। আসলে সত্যি কথা, যেই পারপাসটা আপনি এই যে প্রসঙ্গটা উঠিয়েছেন, সাবজেক্টটা, এটা আসলে খুবই মানে এখন বলতে হয় আনন্দের ব্যাপার। কিন্তু একটা সময় যখন আমরা এসছি 2005-এ, তখন আসলে এখানে বাংলা গ্রোসারি এবং হোমমেড কুক বা বেঙ্গলি রেস্টুরেন্ট ছিলই না একদম। সো আমরা তখন ভলেন্টিয়ারিং করে বাসায় বাসায় খাবার প্রোভাইড করতাম। স্টিল এখনো আমরা করি, কিন্তু এখন স্মল উদ্যোক্তা থেকে শুরু করে আমাদের বাঙালি ভাবিরা, আমি প্রত্যেকটা এই জন্য মেলায় অ্যাটেন্ড করি, ওদের উৎসাহিত করার জন্য, ওদের সাথে জয়েন করার জন্য। এখন তারা অনেক এগিয়ে গেছে এবং অনেক সহযোগিতাও পাচ্ছে। আগে পারমিশন তো পেতই না। ফুডের এখানে খুব কড়াকড়ি, বিশেষ করে এই যে হাইজেনিকের ব্যাপারটা ওরা সহজে সার্টিফাই করতে চায় না। আর আমি নিজেও জব করেছি টিম হোটেলসে, সো হাইজেনিকটা এখানে খুব কড়াকড়ি। কিন্তু এখন এটা অনেক প্রসারিত হয়েছে। প্রত্যেকটা মেলায় ডিফারেন্ট আমাদের বেঙ্গলি ফুড থাকে, খুবই এনজয়েবল এই টাইমটা। এবং এই যে জুলাই আগস্ট থেকে আমাদের এই যে স্মল উদ্যোক্তারা, এরা খুব ভালো করেছে এবং অনেক বাঙালি নারী উদ্যোক্তা এখন প্রতিষ্ঠিত হয়ে গেছে কানাডাতে, মানে ঘরোয়া ব্যবসা করে একদম শুরু করে থেকে এখন খুব ভালো আছে। রাশিদা আপু, দ্যাট মেক্স মি সো হ্যাপি যে আমাদের খাবার, আমাদের সংস্কৃতির সাথে জুড়ে থাকা যত রকম জিনিসপত্র আছে, প্রবাসে গিয়েও মানুষ আসলে সেগুলো খুঁজছে এবং বাঙালি নিজের সেই শিকড় ধরে নিজের জিনিসগুলোই ফিরে ফিরে বিদেশে গিয়েও চাচ্ছে এবং সেটার ব্যবসা ওখানে পর্যন্ত পৌঁছে গেছে এবং আপনি সেখানে একটা সেতু বন্ধন তৈরি করেছেন। ইউ আর ওয়ান অফ দ্যাট পিপল। সো থ্যাংক ইউ সো মাচ রাশিদা আপু। তার পাশে আছেন স্বপ্না আপু। স্বপ্না আপুর কাছে আমি জীবনে প্রথম কচুর আচার
আচার খেয়েছি, কচুর আচার খেয়েছি, তারপরে খেয়েছি হলো একটা অদ্ভুত গুড় খেয়েছি, সেটা কিসের গুড় আপু বলবে, গোলপাতার মনে পড়েছে। তো স্বপ্না আপুর কাছে শুনি যে এই যে হুট করে নানান কিছু নিয়ে আচার বানানো, এই গুড় বের করা, এগুলো তো একটা স্ট্রাগল, এবং মানুষের কাছে চেনানো এটাও একটা স্ট্রাগল। এই জার্নিটা শুনি স্বপ্না আপু। অনেকদিন পর তোমাদের সাথে দেখা, আর খুলনা থেকে যে আপুরা আসছে তাদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ, এরাও আমার অনেক পরিচিত। যাই হোক, সবাই ভালো থাকো। আর আমি এতদিন আসতে পারি না, আমার আম্মা তো অনেক অসুস্থ ছিলেন, উনি জুলাইয়ের 22 তারিখে না ফেরার দেশে চলে গেছেন। এখন মানে সময়টা খুব খারাপ গেছে তখন। আর এই আচার বানানো বা কোনো কিছু করার পিছনে আমার আম্মার মানে আমি যথেষ্ট উৎসাহ অনুপ্রেরণা পেয়েছি, কারণ আমার আম্মা অনেক গুণের ছিলেন, তো উনি অনেক কিছুই রান্না বান্না করতেন, অনেক কিছু বানাতে পারতেন হাতের কাজ থেকে শুরু করে। আর যে কোনো কাজ করতে গেলে প্রথমে কিন্তু বাধা আসবে, আর এই বাধাটা কিন্তু আমাদের পরিবার থেকেই প্রথমে আসে। তারপর যখন এটা শিথিল হয়ে যায়, তখন দেখা যায় যে আশেপাশে মানে সামাজিক ভাবে বলো, বাইরে বলো, সব দিক থেকে তখন আবার ভালো উৎসাহ পাওয়া যায়। তো আমি যে বাধাগ্রস্ত হইনি তা না, আমিও অনেক বাধাগ্রস্ত হয়েছি, কিন্তু আবার উৎসাহিত হয়েছে। যাই হোক, তুমি যারা যারা আচার খেয়েছে আমার, তারাও আমাকে অনুপ্রেরণা দিয়েছে, উৎসাহিত করেছে, মানে সব দিক থেকে পরে আলহামদুলিল্লাহ এখন আমি ভালো আছি, এবং আপু আমার উদ্যোগ অনেক নিয়ে আমি অনেক সামনে এগিয়ে যেতে চাই। দোয়া করবো। ধন্যবাদ, এবং আমি ধন্যবাদ। চাই যে আপনি অনেক এগিয়ে যান, এবং স্বপ্না আপুর আম্মুর আত্মার মাগফিরাত কামনা করছি, এবং আমি জানি যে আন্টি যেখানে আছেন, আন্টি অবশ্যই অনেক ভালো আছেন, আমরা সবাই মিলে দোয়া করবো আন্টির জন্য। এখন যেটা যাচ্ছি সেটা হলো, আমি এই ধরনের কথায় মন খারাপ করে ফেলি, আমি একটা বিরতি নিয়ে চলে আসবো কিছুক্ষণের মধ্যে, বাকিদের সাথেও আড্ডা হবে, সাথেই থাকুন। একদমই বিরতির পর আরও একবার স্বাগত জানিয়ে নিচ্ছি নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের আড্ডায়, যেখানে জুমের আড্ডা, আমাদের স্টুডিওর আড্ডা, সব কিছুই আমাদের প্রাণের আড্ডা, নারীদের মনের সকল কথা বলার একটা প্ল্যাটফর্ম বলবো আমি লেডিস ক্লাবকে। আপনারা অবশ্যই যারা আছেন আমাদেরকে দেখছেন, এই আয়োজনের কথা জানেন, সন্ধ্যা 6টা থেকে 7টা সরাসরি সম্প্রচারিত হয় আপনার বাড়ির টেলিভিশনে, সাথে আমাদের দুটো ফেসবুক পেজ, নেক্সাস টেলিভিশন এবং নেক্সাস লাইফস্টাইল, দুটো জায়গাতেই আপনারা আমাদেরকে সরাসরি সম্প্রচারিত হতে দেখতে পারেন। এবং আমি এটা বলতে চাই যে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে জুমের আইডির মাধ্যমে আপনারা এসে আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমি সবাইকে বলবো যে শুধু নারী বন্ধুরা আমাদের সাথে জুমের আড্ডায় যুক্ত হবেন, এখনও যারা চাইছেন তারা আসতে পারেন। পুরুষ বন্ধুরা আমাদের যে ফেসবুকের বা আমাদের যে সম্প্রচারণগুলো আছে সেখানকার মন্তব্য বাক্সে নিজেদের ভালো লাগা, খারাপ লাগা সব কিছুই লিখতে পারেন। আমরা একটু মিষ্টি আপুর কাছে চলে আসতে চাই। মিষ্টি আপু, মিষ্টি করে বলেন যে এগিয়ে চলতে গেলে মাঝে মাঝেই তো নানান রকম অসুবিধা হয়, সেই সময় যে থেমে যাওয়ার একটা ব্যাপার আসে, আমারই কতবার মনে হয়েছে সব ছেড়ে ছুড়ে ঘরে বসে যাব, তো সেই সময়টা আপনি নিজেকে কিভাবে বোঝান? অনেক অনেক ভালোবাসা আমার আদরের লক্ষ্মী আপু অহনাকে। অহনা, এগিয়ে যেতে গেলে বাধা আসবে অহনা। দ্য লাইফ ইজ নট এ বেড অফ রোসেস, আমরা সবাই জানি। তবে তবে আমরা যখন এগিয়ে যাব, আমরা কনফিডেন্ট থাকবো এবং আমাদের ভিতরে একটা অনেস্টি থাকবে। আমি মনে করি আমাদের ভিতরে যদি অনেস্টি থাকে এবং আমাদের কাজটা যদি ভালো হয়, হাজার বাধা দিক, হাজার বকা দিক, গালি দিক, তাতে কিচ্ছু আসা যায় না। এবং ভালো কাজ, নেক কাজ হলে অবশ্যই আমরা সাকসেসফুল হব। তবে এই ম্যাচুরিটিটা তো সবসময় 20 বছরের একটা মেয়ে থাকে না। আমরা এখন কনফিডেন্ট, এবং আমরা ছোট ছোট যারা বড় হচ্ছে ইউনিভার্সিটির পরে, ওদেরকে আমরা উৎসাহিত করব যে মানুষের কথায় কান দিবে না, নিজেরা সব সময় এগিয়ে চলবে ভালো কাজে। অনেক অনেক সিনিয়র মানুষরাও ভালো কাজে বাধা দেয় না, এইটা হলো বিভিন্ন টক্সিক পিপল, অনেক প্রগতিশীল মানুষও মাঝে মাঝে বাধার কারণ হয়, এটাও কিন্তু হয়। হ্যাঁ হ্যাঁ, আর এই সব কথা শোনা যাবে না, এগিয়ে যেতে অনেক বাধা আসবেই। যারা স্মুথলি যাবে না, আমি নেভার বিলিভ, এবং সেটা আমরা টেকনিক্যালি এবং বুদ্ধির সাথে আমরা সেটাকে এড়িয়ে আমরা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করব, এবং ইনশাল্লাহ পৌঁছে যাব। বাহ, সুন্দর, অনেক ধন্যবাদ আপু। নাজমা আপুর কাছে আসতে চাই। নাজমা আপু, আপনার কাছে এসে একটু শুনতে চাই যে আপনি কোথায় আছেন এবং আপনার কাজের অঙ্গনটা কোনটা, এবং সেখানে এগিয়ে চলার বিষয়টা আপনার কাছে শুনতে চাই। নাজমা আপু। আসসালামু আলাইকুম, আমি নাজমা জামান, আমি খুলনা জেলা থেকে কাজ করছি। কি নিয়ে কাজ করেন?
আমি খাবার নিয়ে মূলত কাজ করি এবং খাবারের পাশাপাশি জিপসাম, রেজিন এগুলো নিয়েও কাজ করি, তবে মেন আইটেমই হচ্ছে আমার খাবার। বা চমৎকার আপু, টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে নেবেন। এবং সাথে আমি এটাও আপনাকে জানাতে চাই, জিপসামও যেমন আমার খুব পছন্দের একটা এলিমেন্ট, রেজিন আমার খুব পছন্দের একটা এলিমেন্ট। এই ধরনের কাজ আমার খুব সুন্দর লাগে, খুব শৌখিন লাগে নাজমা আপু। এবং আপনাকে জানতে চাই যে খুলনা এলাকায় আমাদের যে 3 বান্ধবী এসেছেন, 3জনই বলছেন যে তাদের জন্য জার্নিটা খুব সহজ ছিল না। আপনার জন্য জার্নিটা কেমন ছিল? আসলে আমার জার্নিটা সবসময় খুব মধুর ভাবে চলেছে, কারণ আমার হাজবেন্ড প্লাস আমার 2 ছেলে এবং বড় ছেলের ফ্রেন্ড, 3টা ফ্রেন্ড ছিল, এরা সবসময় আমাকে সহযোগিতা করেছে। আমার বড় ছেলে আর বড় ছেলের ফ্রেন্ডরাই আমাকে এই পথে এনেছে। তো আমার ছেলের ফ্রেন্ডরা আর আমার হাজবেন্ড যদি আমার সাথে না থাকতো আমি কখনোই কাজ করতে পারতাম না। তাহলে এই যে 3জন প্রগতিশীল পুরুষ, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই লেডিস ক্লাবে। অনেক ধন্যবাদ নাজমা আপু। একটু স্টুডিওতে ফেরত চলে আসি এবং জানতে চাই জান্নাত আপু, এমন হয়েছে না যে সব কাজ ছেড়ে ছুড়ে, ভালো লাগছে না কিছু, একদম সব ছেড়ে ছুড়ে বন্ধ করে দিতে ইচ্ছে করছে, বা মন একেবারে ভেঙে চুরে একাকার হয়ে গেছে, এরকম একটা সময় তারপরও নিজেকে কি বলে কাজে পাঠান? এরকম কখনো ইচ্ছাই হয়নি, কখনো না। এরকম কখনো ইচ্ছা হয়নি। যখন একটু মন খারাপ হয় আমি রাত 2টো 3টা, আর আমার সংসারের কাজ, ছেলের যাবতীয় কাজ, বাইরের কাজ সবকিছু আমি নিজে হাতে করি। আমার যদি সামনে কোনো প্রোগ্রাম থাকে কি কোনো কিছুর অর্ডার থাকে, আমি নিজে রাত জেগে করি। তাহলে নিজের জন্য সময়টা কি পান? নিজের জন্য সময় বলতে কি আছে? আমার কাছে 3-4 ঘন্টা থাকলে 3-4 ঘন্টাই এনাফ। আমি নিজে কাজ করতে পছন্দ করি, সংসারের কাজ নিজের হাতে, আর যাবতীয় সব কাজ আমি নিজেই করি। সেলাই মেশিনের থেকে শুরু করে সব কিছু আমি নিজের হাতে সব কিছু করে। আমি কোনো কাজের মানুষ দিয়ে আমি মানুষকে শিখাই, কিন্তু কখনো আমার ফ্যামিলির জন্য, মানে আমার নিজের কাজ করার জন্য আমি মানুষকে রাখিনি। তবে আমার একটা সবচেয়ে ভালো লাগে যে আমার কখনো দুর্বল মনে হয়নি যে এই কাজটা আমি করব না। আমার আরো ইচ্ছা হয়েছে, যেখানে একটা যে জিপসানের প্রোডাক্টস তো 10 কেজি যদি কিনি, 25 কেজির বস্তা কিনলে কিন্তু 5 কেজি নষ্ট হয়ে যায়। আচ্ছা, 5 কেজি নষ্ট হবেই। এটা আপনার যত মানে যত্ন করে রাখা হোক না কেন, তারপরও নষ্ট হয়। বের করতে গেলে অনেক সময়ই হয়। আবার ব্লকের একটা ওয়েস্টেজ কস্টিংটা আবার মাথায় রাখতে হয় কিন্তু, তাই না? হ্যাঁ, এটা রাখতে হয়। আবার এই যে ব্লকের কাজ করতে করতে দেখা যাচ্ছে যে এক জায়গায় ভুল করে একটা ডাইস রেখে দিচ্ছে, ওইটা কিন্তু একদমই নষ্ট, একদম নষ্ট। কিন্তু ওখান থেকে দেখা যাচ্ছে যে নতুন কিছু করার যে এটা ভেঙে পড়লে হবে না, কাজ করতে গেলে পরে সমস্যা আসবে মানুষের জীবনে। ওখান থেকে পিছিয়ে পড়ার মতো ও কখনো মনে হয় নাই যে আমি এখান থেকে পিছিয়ে আসব। আর ওখান থেকে কাজ করার আগ্রহটা বেড়ে গেছে যে না ভুল হলে তো কখনো শেখা যাবে না, ভুলের থেকে আরো ভালো কিছু শেখা যায়। সুন্দর সুন্দর। এই ধরনের ভাবনা থাকলে আসলে নারীরা এগিয়ে যাবে। শুভ আপুর কাছে কি মনে হয়েছে ছুড়ে দিয়ে কোথাও চলে যায়, এরকম হয়নি কখনো? ওরকম মাঝে মাঝে দেখা যায়, হয় কিছু কিছু ক্ষেত্রে আসে, বাট ওটাকে আবার নিজেকে করে যে না আমার এগিয়ে যেতে হবে। আমার আরেকটা জিনিস জানার খুব ইচ্ছে শুভ আপু, সেটা জানতে চাই যে ব্যবসার ক্ষেত্রে কমিউনিকেশন মেনটেন করা, একটা সার্কেল তৈরি করা, বা যে কোনো গ্রুপের সাথে ইনক্লুডেড হওয়া, এইগুলো আসলে ব্যবসায় কেমন কাজে লাগে? এটা ভালো একটা সাইড আছে। কমিউনিটি, একটা বিজনেস করতে গেলে কমিউনিটি অবশ্যই প্রয়োজন আছে। যেমন আমরা যে যারা নারী উদ্যোক্তা আছি, সবাই মিলে একটা সাহস যোগায়, সব কিছুতে একটা আছে। আচ্ছা, চমৎকার। সাফিনা আপুর কাছে আসি, তার কাছে এসে একটু শুনি যে এই যে কমিউনিকেশন মেনটেন করা বা বন্ধুদের সাথে থাকা, সেই বিষয়গুলো নিয়ে একটু জানতে চাই। নেটওয়ার্ক মার্কেটিং আমি মনে করি সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট একটা বিজনেসের জন্য। কারণ আমি ঘরে বসে আমার প্রোডাক্টগুলো থাকলো, এটা আমি মানুষকে যদি শো আপ না করতে পারি, তারা যদি না দেখে, জিনিসটা ভালো মতো যদি চোখে না পড়ে, তাহলে কিন্তু আমার প্রোডাক্টটা তারা চিনবে না। তো যার কারণে নেটওয়ার্ক মার্কেটিংটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। এদিকে অনেকজন আছেন, আমি জানি যে ফেসবুকে একটা দল আছে যারা কিনা সোশ্যালি আমরা যখন নিজেদেরকে প্রমোট করি, ওনারা হয়তো বলে বসবেন ও 24 ঘন্টায় লাইভে থাকে, সারাক্ষণ লাইভে আসে আর সারাক্ষণ পোস্ট করে, কিছু না কিছু হলেই তাকে ফেসবুকে দেখা যায়। তো এই নেগেটিভিটিটার সাথে ডিল করেন কিভাবে? এই জিনিসটা আমার প্রথম থেকেই অনেক শুনতে হয়েছে।
মানে কেন বারবার এত ছবি পোস্ট করা হয়, আপনাকে বেশি বেশি দেখি অ্যাক্টিভ, আপনি লাইনে কি করেন, আপনার বিজনেস কেমন চলতেছে, মানে বিভিন্ন আরো কিছু আছে একদল যারা হচ্ছে গিয়ে মানে মেসেঞ্জারে অতিরিক্ত মানে উল্টাপাল্টা মানে মেসেজ করে, মানে ডিস্টার্ব করে, যে আপনার মানে কাজের জায়গাটাকে ব্যবহার করে দেখা যায় যে তারা আসলে হ্যারাসমেন্টই করছেন, তারা কাজের কথা বলছেন না, কাজের বিষয় তারা আলোচনা করে না, মানে নেগেটিভিটি তাদের মধ্যে বেশি। আপনার কাছে কি এইটা আছে, আপনার কাছে কি ওইটা আছে, মানে এমন ভাবে মানে আপনাকে মানে করে যে মোটিভেট করে যেন আমার মনে হয় দ্যাট মেসেঞ্জারই আসবো না, মানে এতটা বিরক্ত। এবং ওনাদের কারণে কিন্তু রিয়েল কাস্টমারও ছুটে যায়, কারণ ওনাদের কারণে একটা ফ্রাস্ট্রেশন তৈরি হয় যে এত মানুষ ডিস্টার্ব করে, আরেকজনকে অ্যাটেন্ড করছে না। মাঝে মাঝে খুঁজেও পাই না, মানে লিস্টে আসতে থাকলে তাদের মেসেজ আসলে পরে তাদেরকে খুঁজতে গেলেও অনেকটা ইয়ে হয়, সমস্যা হয়। তো এইগুলো আর কি ফেস করে করে আর কি মেনটেন করতে হয় অনেক। তো সেই ক্ষেত্রে তো অনেক ধৈর্য সহ্য লাগে, মানে অনেক ধৈর্য ধরে থাকতে হয়। আইডি প্লাস পেজ দুইটা মেনটেন করতে, আর গ্রুপটা মেনও তো সবথেকে বেশি ইম্পর্টেন্ট। কি গ্রুপে হচ্ছে সবাই কমিউনিকেট থাকে, একে অপরের পরিচিতি বাড়ে। আমার কাছে দেখা যাচ্ছে যে প্রোডাক্টগুলো আছে তারা তো জানে না যে এই প্রোডাক্টগুলো আমার কাছে আছে, আমার বুটিক্স আইটেমগুলো কীরকম কি। তো তাদের দেখা গেলো যারা খাবারের স্টল তারা তো মনে করেন ড্রেস কিনবেই, তো আমরা যখন মেলাতে যদি প্রোডাক্টটা দিই তখন ওরা হচ্ছে গিয়ে ড্রেসটা দেখে, আবার আমরা মনে করেন খাবার খাই, তো সেই হিসাব করে আমাদের কমিউনিকেটটা বেশি ইম্পর্টেন্ট। এদিকে জান্নাতুল আপু, আপনি বলেছিলেন যে আপনারা গ্রুপের সাথে অ্যাক্টিভ হয়ে একটা কমিউনিটি মেনটেন করেছেন, তো সেই ক্ষেত্রে গ্রুপ থেকে অনেক ব্যবসায়ীদেরকে অনেক রকম টিপস দেওয়া হয়, অনেক কিছু শিখেছেন বললেন, তো সেখান থেকে আমি একটু জানতে চাই যে অ্যাক্টিভ থাকা বা বারবার ফেসবুকে নিজেকে শো আপ করা এবং সব কিছুর পেছনে নিজের একটা সময় যে প্রচুর দিতে হয়, এই জিনিসগুলো আসলে কিভাবে শেখানো হয় বা কিভাবে আপনারা মেনটেন করেন? এটা আসলে আমাদের এই চন্দ্রবিন্দু উদ্যোক্তা প্ল্যাটফর্ম থেকে আমাদের সুলতানা ডালিয়া আপু আমাদেরকে এটা 2 বছরে বলছে যে কে কি বললো, কে কি করলো, এটা দেখলে কিন্তু আপনাদের হবে না। আপনারা আপনাদের মতো, দেখা যাচ্ছে যে একটা শাড়ির পোস্ট দিতে গেলে শাড়ি আমি নিজেই পরি, নিজের ছবিটাই আপডেট দিয়ে দিই, ওটাতে দেখা যাচ্ছে যে পুরো ছবিটাও দেখলো, তাদের দেখেও পছন্দ, হ্যাঁ মানে গায়ে পড়া দেখলে বুঝতে সহজ হয়। পোস্ট দেওয়ার চাইতে আমি মনে করি নিজে পরে যদি ছবিটা পোস্ট দেওয়া যায় তাহলে মানুষের একটু দৃষ্টি আকর্ষণটা বেশি হয় এই ক্ষেত্রে আর কি। আর গ্রুপ থেকে হয় কি ভালো কিছু শিখানো, ভালো কিছু শিখছি। এই প্রথম একটা কোনো গ্রুপ থেকে আমি কাজ মানে তাদের সাথে আসি, তারা ভালো অনেক কিছু, ভালো বুদ্ধি, কিভাবে বিজনেসটাকে বাড়ানো যায়, কিভাবে শো করলে আপনার বিজনেসটা ভালো হবে, এটা ভালোভাবে শেখায় আমাদেরকে। মানে প্রতিনিয়ত এটার জন্য হয়তো অনেক সময় রাগও করে, ভালোবাসে, তা তখন আমার মনে হয় যে না, যেখানে রাগ করে সেখানে ভালো কিছু আছে, রাগ না করলে তো কোনো কিছু হবে না, ভুল করলে তো রাগ করাই লাগবে, এটাই আর কি। আর অনলাইনটা আসলে মানুষ বলবে 50%, 100%-এর ভিতরে 50% মানুষ দেখা যাচ্ছে যে ভালো বলে আর 50% মানুষ খারাপ বলে। এটা বললে তো আর ওই দিকে তাকালে তো বিজনেস করা যায় না। আজ 5 বছরে আমি দেখছি যে মানুষ অনেক কিছু বলে, কিন্তু কেউ কিন্তু যখন বিপদে পড়লে যেমন মানুষ চেনা যায়, অনলাইনটাও ঠিক ওইভাবে যে আমি আমার মতো করে চালাই। যারা নেওয়ার দরকার, আসলে যে সাফিনা বলল যে ইনবক্সে অনেকে বিরক্ত করে, ও বিরক্ত এখন ওগুলো দেখলেই বোঝা যায় যে কোনটা ফেক কোনটা নেবে, আস্তে আস্তে মানুষকে না লেসনটাও শেখা হয়ে যায়। অনেক সুন্দর করে আসলে গল্প চলেছে, এর মাঝেও একটা বেরসিক বিরতি নেবার সময় হয়ে গেছে। ফিরে এসে হাতে থাকবে অল্প কিছু সময়। এই পর্যায়ে যদি কেউ জুমের আড্ডায় যুক্ত হতে চান, তবে স্ক্রিনে দেখানো কিংবা আমাদের ফেসবুক পোস্টগুলোর ক্যাপশনে লিখে থাকা জুমের আইডি এবং পাসওয়ার্ড ফলো করে আপনারা শেষ মুহূর্তে 1-2 জন যুক্ত হয়ে যেতে পারেন, যাদের সাথে আমরা গল্প করতে পারি। হাতে যেহেতু অল্প কিছু সময় আছে, নিয়ে নিচ্ছি এই পর্যায়ে ছোট একটা বিরতি। বিরতির পরে ফিরে আসলাম, তবে যাবার বেলাও একেবারে ঘনিয়ে এসেছে। বিদায় নিতে একেবারে ইচ্ছে করে না, মনে হয় যে না আরেকটু যদি থাকতে পারি। একটা গানও মনে হয় যে তুমি না হয় রোহিতের কাছে, খুব সুন্দর একটা গান। আমি অবশ্য যখনই কথা বলতে আসি, যখনই আড্ডা দিতে আসি, আমার নানান রকমের গান মাথায় ঘোরে। সেরকমই এগিয়ে চলার পথে যদি মাঝে মাঝে মনে হয় যে না একটু থেমে যেতে ইচ্ছে করছে, চট করে একটা সিনেমা দেখে ফেলবেন, চট করে একটা গান শুনে ফেলবেন, দেখবেন যে মনটা ফুরফুরে হয়ে যাবে, আবারও কাজে মনোযোগ আসবে। আসতে চাই একটু মিষ্টি আপু আমাদের সাথে যুক্ত হয়েছেন। মিষ্টি আপু আমাদের সাথে যুক্ত হয়েছেন, তার সাথে একটু কথা বলে নিই। এগিয়ে চলার গল্প, সেই জায়গাটাই আসি।
জীবন ওই যে যেমন আরেকজন মিষ্টি আপু বলে গেলেন যে লাইফ ইজ নট আ বেড অফ রোজেস, তো সেই ক্ষেত্রে যখন কণ্টকাকীর্ণ জীবন যায় তখন আসলে নিজেকে এগিয়ে নিয়ে চলার যে জার্নিটা সেটা আসলে কেমন হয় সেটা মিষ্টি আপুর কাছে শুনি। মিষ্টি আপু শুনতে পাচ্ছেন? না মিষ্টি আপু নেটওয়ার্কে অসুবিধা হচ্ছে, আপনার কথা একটু কম শোনা যাচ্ছে। আচ্ছা তরু আপু এবং মিষ্টি আপু একসাথে আছেন? বাহ, তারা বেড়াতে গিয়েও আমাদেরকে যুক্ত হয়েছেন। আপনাদের কথা শুনতে পাচ্ছি না, আশেপাশের অনেক আওয়াজ শুনতে পাচ্ছি। আপু অনেক ধন্যবাদ, শুনতে আসলে যেহেতু পারছি না সেহেতু আপনাদেরকে আর নিতে পারছি না, অনেক ধন্যবাদ। তারপরে মিষ্টি আপু আর তরু আপু একসাথে আছে দেখে ভালো লাগলো। একটু ভবিষ্যৎ পরিকল্পনার জায়গাটাতে যদি একটু যেতে চাই, আসতে চাই শামীমা আপুর কাছে, তার কাছে শুনতে চাই যে সামনের দিনে নিজের ব্যবসাকে নিয়ে যদি কোনো স্বপ্ন দেখেন সেই স্বপ্নটা কেমন, কি স্বপ্ন আছে এখনো বাকি হওয়ার স্বপ্ন আছে। এখন তো খুলনা বেচ আছি, ফুল বাংলাদেশে ব্রাঞ্চ করার স্বপ্ন আছে। খুলনা হেসেলকে পুরো বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার ইচ্ছা আছে। এবং কোনো একটা প্রোডাক্ট আছে যেটা নিয়ে কাজ করা হয়নি কিন্তু সামনের দিনে করতে চান, বা নিজস্ব কোনো রেস্টুরেন্ট করে দিতে চান? হ্যাঁ, নিজস্ব কোনো ওইটাই খুলনা হেসেলকে হচ্ছে প্রত্যেকটা জেলায় হচ্ছে করার ইচ্ছা আছে যদি ইনশাল্লাহ। বাংলাদেশে যে কটা জেলা আছে প্রত্যেকটাই খুলনা হেসেল থাকবে। বাহ, খুলনা হেসেলকে আমরাও চাই যে বাংলার সব দেশে থাকুক। খুলনার খাবার খুব মজা, তাই আমি চাইবো যে আমি অফিস থেকে নেমে একটু খুলনা হেসেলে গিয়ে খেয়ে ফেলতে পারলে আমার খুব ভালো লাগতো। জান্নাতুল ফেরদৌস আপু আপনার কাছে এসে জানতে চাই যে সামনের দিনে আসলে কোনো ড্রিম প্রজেক্ট আছে কিনা, যেটা এখনো আপনার মনে হচ্ছে যে না আমার সেই জায়গায় পৌঁছতে হবে, একটা গোল আমার এই জায়গাটা? আমার যতগুলো মনের আশা, আমি আস্তে আস্তে এটা তো নিজের হাতের কাজের উপরে বেশি আমি আগাতে চাই, যে আমার যেটা আমার ভিতরে যেগুলো আমি যেগুলো জানি এটা নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা, যে এটা নিয়ে আমি আরো ভালো কিছু করব। আমি নিজে আগে করছি, এখন মানুষদের করাচ্ছি, ছোটখাটো একটা প্রতিষ্ঠান দিতে পারলে এটাই আমার এখন ভালো হচ্ছে। বাসায় এক জায়গায় তো সবসময় থাকা হবে না, তাই আমি চাই যে আমার একটা স্টোর হোক, যাওয়ার একটা জায়গা হোক, এরকম একটা প্রতিষ্ঠান হোক, এইটাই সামনের দিকে আগানোর জন্য মানে পরিকল্পনা আছে আমার। বাহ, চমৎকার। এদিকে সাফিনার কাছে যদি জানতে চাই যে সামনের দিনে আসলে কি স্বপ্ন দেখা হয় নিজের ব্যবসা নিয়ে? সামনের দিকে ইচ্ছা আছে, মানে মেনত আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে গোল্ডেন হাউস। এটা হচ্ছে কি প্রথম থেকে শুরু হয়েছিল আমার বাবার দেওয়া নাম, তো আমার আব্বা তো এখন বেঁচে নেই, তো ওই হিসাবে মানে খুব ইচ্ছা, আমার আব্বার খুব স্বপ্ন ছিল যে আমার মেয়ে কিছু একটা ভালো কিছু করবে, কিন্তু ফ্যামিলিগতভাবে ওইভাবে তখন তেমন সাপোর্টটা আমি পাইনি। তবে ইনশাল্লাহ এখন অনেক ভালো করতেছে, যখন সবাই দেখতেছে যে না ও ভালো কিছু করতেছে, তো সবাই এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো সাপোর্ট দিচ্ছে। তো সেই হিসাবে ইচ্ছা আছে গোল্ডেন হাউসকে আরো ভালোভাবে সেভাবে সবার কাছে উপস্থাপনা করব এবং বড় আকারে কিছু একটা করব। বাহ, আমরাও চাই যে সেই স্বপ্ন সবগুলো পূরণ হোক, এবং লেডিস ক্লাবে এই কথাগুলো সাক্ষী হয়ে থাকলো যে আমরা সামনের দিনে আসলে সেই আরো বড় হয়ে যাওয়ার সেই গল্পগুলো শুনবো অবশ্যই। এখন শেষ মুহূর্তে যারা যারা যুক্ত হয়েছেন তাদের সবার সাথে রাগ আমি, কারণ এখন কিভাবে এতজনের সাথে আমি কথা বলবো। আমরা শুরু করি ইফ ফারহানা নার্গিস আপুর সাথে। ইফ ফারহানা নার্গিস আপু আপনার কাছে আসি, তার কাছে এসে একটু শুনতে চাই যে আপু এগিয়ে চলার সময় আসলে দেখা যায় যে মেয়েদেরকে একটা জিনিস শুনতে হয়, ছেলেদেরকে এই প্রশ্নটা তেমন শুনতে হয় না যে ঘর আর বাইরের কাজ তুমি কিভাবে মেনটেন করো বা এত কিছু কিভাবে মেনটেন করো, কিন্তু মেয়েদের জন্য এটা একটা দায়িত্ব যে ঘরও মেনটেন করতে হবে, বাইরের কাজটাও মেনটেন করতে হবে। তো সেই সময় একটু অস্থির লাগে না, একটু হতাশ লাগে না? সেই সময় কি বলেন নিজেকে? আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। হ্যাঁ, তা তো অবশ্যই একটু তো এলোমেলো লাগেই। তারপর আসলে কি রাত্রেবেলা থেকে বা আগে থেকে যদি আপনি প্রিপেয়ার্ড হয়ে যান বা আপনি গুছিয়ে নেন যে আপনি কি কি করবেন তারপর দিন বা তারপর দিন, হ্যাঁ, তাহলে কিন্তু কাজটা কিন্তু আগায় যায়। তারপরেও বলবো সহযোগিতা লাগে, অসম্ভব সহযোগিতা লাগে। তারপর একার পক্ষে মানে সকালে নাস্তা, তারপরে বিছনা গোছানো,
অফিস যাওয়া, আবার সেগুলা ঠিকঠাক হওয়া, আবার দুপুরের জন্য ইয়ে করা, এই যে পর্যায়ক্রমগুলো মেয়েদের জন্য একটু টাফ হয় যদি সহযোগিতার হাত না বাড়ানো যায়। এগুলো যদি সবাই করে, সবাই মিলে একটা করা হয়, তাহলে আগায় তো যাওয়াই যায় সুন্দরভাবে নিজেদেরকে। কারণ আমাদের এখন বয়স হচ্ছে, এখন আমরা তো আগের মতন দৌড়ায় দৌড়ায় অনেক কাজ করতে পারি না। এখন আমরা একটুখানি স্লো হয়ে গেছি, যতই বলেন স্লো হয়ে গেছি। হ্যাঁ, তারপরে আবার কি নামাজ কালামের দিকেও একটু যেতে হয়, ওর জন্য আমাদের টাইমটা একটু রাখতে হয়, আগে থেকে সবকিছু গুছিয়ে রাখতে হয়। এখানে যদি পরিবার কন্ট্রিবিউট করে, একটু হাত বাড়ায় দেয়, তাহলে দেখা যাচ্ছে দুজনের পক্ষে সুন্দরভাবে একটা সংসার করা যায়, ভালো লাগে। চমৎকার একটা কথা বলেছেন আপু, এটা আসলে খুব সহজ একটা কথা। ফারহানা নার্গিস আপু, যে যদি পরিবারের কেউ একটু আসে, একটু হাতটা শেয়ার করে, তাহলে কিন্তু অনেক কষ্ট লাঘব হয়ে যায়। আসলে এটাই আসলে মেইন। আমরা যেটা চাই যে আমরা অনেক কষ্ট করব, কিন্তু কেউ একটু এসে আমাদেরকে অ্যাপ্রিশিয়েট করুক যে আচ্ছা তুমি খুব কষ্ট করছো, আমি কি কিছু হেল্প করব, এইটুকু বললেই যথেষ্ট। অনেক ধন্যবাদ আপু। নাহিদা আপুর কাছে আসতে চাই। নাহিদা আপু, আপনার কাছে এসে জানতে চাই এগিয়ে চলার গল্প, আপনার জীবনে এগিয়ে চলার গল্পতে মেইন হিরো কে ছিল? আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। আসলে এই চলার গল্পতে আসলে নিজের ইচ্ছেটা প্রবল ছিল। আমি ডিটারমিনেশন ছিলাম যে হ্যাঁ আমি কাজটা করব। তো যখন নিজের কাজে শুরু করলাম এগিয়ে চলা, তো ওখানে প্রথমত আসলে আমার শ্বশুর খুব হেল্প করতো, তারপর আমার হাজবেন্ড ছিল, আর বাচ্চারাও খুব সাপোর্ট করতো। এরাই খুব সাপোর্ট করতো, যেহেতু এরা সবাই আমার হিরো। ওদের অনুপ্রেরণাতেই কিন্তু আমি এতটুকু আগাতে পেরেছি। বাহ, চমৎকার। ওবায়দা আপুর কাছে আসতে চাই। মমি আপুকে আগে থেকে জানিয়ে দিই যে মমি আপু মনে করবে যে আমি তার সাথে কথা বলিনি, তার কিন্তু ক্যামেরা অন হয়নি, তাই কথা বলছি না। ওবায়দা আপুর কাছে আসি এবং ওবায়দা আপুর কাছে এসে বলি যে আপু একটু জানতে চাই যে এগিয়ে চলার সময় আসলে সব থেকে বেশি সাহস যোগান আসলে নিজেকে কি বলে? আসসালামু আলাইকুম আপা, সবাইকে শুভেচ্ছা, অতিথি আপনাদের সালাম এবং শুভেচ্ছা। এগিয়ে যাওয়ার পিছনে পরিবারের সহযোগিতা খুবই লাগে। আমার পরিবারে যেহেতু লোক সংখ্যা কম, আর অনুপ্রেরণা বা সাহসটা, আমি যে কাজগুলা করি এগুলি আমার ভাই সাহস দেয়, আমার হাজবেন্ড দেয়, যে হাজবেন্ড সহযোগিতা করে, এটাই বড় সাহস। আর আমার যারা পরিবার আছে, যেমন বাইরের, যেমন আমি অনেক, যেমন নারী উদ্যোক্তা ফোরাম থেকে বর্তমানে যে অনুপ্রেরণা পাই ওইটা। আর সংসারের ক্ষেত্রে তো আমি নিজেই মানে সবকিছু করি, কিন্তু আমাকে হেল্প করে আমার ভাগ্নিরা ভাস্তিরা, এইগুলো সবার সহযোগিতা লাগে। আর হাজবেন্ড সবচেয়ে বেশি এখন সাহায্য করে, তার সহযোগিতা ছাড়া কোনো কিছুই করা সম্ভব না। আপুর তো আসলে অনেকে বছরের সংসার জীবন, তারপরেও দেখা যায় কি যে একটা সময় সংসার জীবন যখন আসলে পুরনো হতে শুরু করে, অনেকে মনে করে যে না এখন আর তেমন এফোর্ট দিতে হবে না, কিন্তু আপুর এই দীর্ঘ সংসার জীবনে এটা যখন আমি দেখি যে না তাদের হাজবেন্ডরা এখনো সাপোর্ট করে, এখনো সব কাজের সাথে তারা থাকেন, এটা একটা চমৎকার বিষয়। এবং সেটার কারণে আমার মনে হয় যে বাংলাদেশের মানুষ এখনো বিয়েতে বিশ্বাস করছে, আপনাদের মতো কাপল আছে বলেই। অনেক ধন্যবাদ ওবায়দা আপু, অনেক ধন্যবাদ। মমি আপুর ক্যামেরা এখনো অন হয়নি, কিন্তু জাফরিন খুকু আপু শেষ মুহূর্তে এসে যুক্ত হতে পেরেছেন। জাফরিন খুকু আপুর কাছে আসি। আপু এগিয়ে চলার গল্প শুনছি, ছোট্ট করে আপনার কাছে কিছু শুনি। জাফরিন আপু আনমিউট করে বলবেন। আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা, কেমন আছেন? খুব ভালো আছি। এগিয়ে চলা আপু, জীবনে তো মেয়েদের তো এগিয়ে চলার পথে অনেক বাধা থাকে, কোনো উৎসাহ থাকে না, তারপরে আল্লাহর রহমতে অনেকটা এগিয়ে পথ চলে আসছি। জীবনে সফলতা যতটুকু পেয়েছি আল্লাহর কাছে শুকরিয়া। আসলে এগিয়ে চলাটার জন্য নিজের একটা একনিষ্ঠ চিন্তা থাকতে হবে, লক্ষ্য থাকতে হবে। বাধা তো থাকবেই, মানুষের অনুৎসাহ তো মানে প্রতি মুহূর্তে মুহূর্তে মহিলাদের বা নারীদের ক্ষেত্রে বাধা থাকবে, যেটা করা যাবে না, ওটা করতে পারবা না, তোমার দিয়ে এটা হবে না। এই কথাগুলো শুনতে শুনতেই একটা পর্যায়ে নিজের লক্ষ্যে পৌঁছেই যাই। তো আসলে প্রতিটা নারীকে এগিয়ে চলার ক্ষেত্রে একটা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ থাকতে হবে যে আমাকে এগিয়ে যেতেই হবে, শত বাধাই আসুক পিছনে ফিরে তাকানো যাবে না। অনেক ধন্যবাদ খুকু আপু, খুব সুন্দর করে বললেন। আমাদের লেডিস ক্লাবে যত সাহসী নারী আছে, এত সাহসী নারী যদি পৃথিবীতেও সবখানে থাকে, তাহলে আসলে দেশ পৃথিবী সবকিছু অনেক এগিয়ে যাবে। তাই নারীদেরকে সবসময় আমরা একটা মেসেজ দিতে চাই যে সবসময় নিজের স্বপ্নগুলোর পেছনে লেগে থাকবেন, একেবারে কখনোই ভীত হবেন না, নিজের কাজে এগিয়ে থাকবেন। তিনজনই আমার স্টুডিও এসে আলোকিত করে দিয়ে গেলেন, তিনজনকে অনেক ধন্যবাদ জানাবো। অবশ্যই আমরাও ধন্যবাদ জানাই আমাদেরকে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম গিফট করার জন্য। যেহেতু আমরা লেক্সাস টেলিভিশনকে ধন্যবাদ, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আসলে অনেক অনেক ধন্যবাদ। লেকচার টেলিভিশনকে অনেক ধন্যবাদ।
এবং সাথে সাথে চন্দ্রবিন্দু নারী উদ্যোক্তা প্ল্যাটফর্মকে অনেক ধন্যবাদ যেহেতু ধন্যবাদ আমাদেরকে আসলে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম তিনজনই চন্দ্রবিন্দু থেকে এসেছেন, তিনজনকে আসলে অনেক ধন্যবাদ জানাতে চাই যে তারা আমাদেরকে তিনজন মিষ্টি মানুষ পাঠালো। অবশ্যই ধন্যবাদ, এবং বিদায় বেলায় জুমের সকল বন্ধুদেরকে অবশ্যই ধন্যবাদ জানাতে চাই। এবং যে কথাটা বললাম যে এগিয়ে চলার ক্ষেত্রে, নিজের স্বপ্ন পূরণের ক্ষেত্রে কোনো শর্টকাট নেই, আপনাকে কনসিস্টেন্ট থাকতে হবে। কনসিস্টেন্সি ইজ দ্য কি। যখনই জীবনে চলার পথে নানান রকম অসুবিধা আসবে, আপনাকে তাও লেগে থাকতে হবে, সাফল্য একদিন আসবে। এবং যাতে আপনার জীবনে সাফল্য আসে সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি এখানে।